রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর রাধারানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 9টার মতো, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আমার সকাল সকাল আজকে গোপীনাথের সেবা পুজো হয়ে গেছে, আরতি, শৃঙ্গার সব কিছু হয়ে গেছে। তো এখন শুধু সকালে ভোগ লাগানোটা বাকি আছে। তো এখনও সকালে ভোগ লাগিনি, তো আমি এখন ভোগ রেডি করব, তারপরে ভোগ লাগাবো। তো তার প্রথমে তোমাদেরকে একটু আমার গোপীনাথের শৃঙ্গারটা দর্শন করিয়ে দিই, আমি কিভাবে আজকে আমার গোপীনাথের শৃঙ্গার করেছি। তো এই গোপীনাথের রূপ দর্শনেই, এই রাধারানী গোপীনাথের দর্শনেই আমাদের এই চোখের সার্থকতা। তো আমরা প্রতিদিন মন্দিরে মন্দিরে যাই, রাধাকুণ্ডে পরিক্রমা লাগাতে, প্রত্যেকটা মন্দিরে গিয়ে রাধা গোপীনাথকে দর্শন করি, কারণ এখানেই আমাদের চোখটা সার্থক তার রূপ দর্শনে। তো এই জন্য তোমাদেরকে আমি যখনই ভিডিও শ্যুট করি তখনই আগে তোমাদেরকে আমি গোপীনাথের রূপটা আগে দর্শন করাই, গোপীনাথকে আগে দর্শন করাই, যাতে তোমাদেরও দর্শন হয়। তো আমি আজকে গোপীনাথকে হলুদ রঙের ড্রেস পরিয়েছি। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে হলুদ রঙের ড্রেস পরাতে হয়, মানে প্রত্যেক বার অনুযায়ী ড্রেস পরাতে হয়। তো আজকে বৃহস্পতিবার বলে হলুদ রঙের ড্রেস পরিয়েছি। তো আমি নিজে শৃঙ্গার করে নিজেই গোপীনাথের রূপে মুগ্ধ হয়ে যাই। আর গোপীনাথের এত অপূর্ব রূপ, মানে বারবার শুধু দেখতেই ইচ্ছে করে, মানে চোখ ফেরাতে ইচ্ছে করে না। তো যাই হোক, তো আজকে সকাল 6টা থেকে হরিনাম শুরু হয়েছে। তো সকাল 6টা থেকে পুরো দিন চলবে, বৃহস্পতিবার আজকে পুরো দিন পুরো রাত্রি এই হরিনাম কীর্তন চলবে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত একটা দল কীর্তন করবে, তারপরে 9টা থেকে 12টা পর্যন্ত একটা দল কীর্তন করবে, মানে 3 ঘন্টা করে এক একটা দল কীর্তন করবে। এইভাবে পুরো দিন রাত্রি মোট হয়তো 6টা দলের মতো আছে, তারা কীর্তন করবে 3 ঘন্টা করে। তো যাই হোক, এদিকে কীর্তন চলছে বাড়িতে, আর এদিকে আমরা সকালের বাল্যভোগ প্রসাদ পাচ্ছি। তো আজকে সকালে আমি তাড়াতাড়ি করে পাস্তা বানিয়েছিলাম, পাস্তা আর ফল ভোগ লাগিয়েছিলাম, তাই আজকে প্রসাদ পাচ্ছি। আর আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে, আর এই জন্য আমি তোমাদেরকে আজকে রান্নাটা দেখাতে পারিনি, কারণ আজকে যেহেতু বাড়িতে নামযজ্ঞ চলছে, একটা যজ্ঞ চলছে, তাই আজকে 12টার মধ্যে ভোগ লাগাতে হবে। মানে একটু এদিক ওদিক হলেও হবে না, 12টা 10, 15 এরকম হলেও হবে। তাই জন্য আজকে তাড়াতাড়ি রান্না করতে হয়েছে, আমি ভিডিও করার সময় পাইনি, এই জন্য রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো কি কি রান্না করেছি আজকে? ডাল রান্না করেছি, আলু পনির রসা রান্না করেছি, ওল সিদ্ধ, মানে ওলটাকে কুকারে সিদ্ধ করে সেটাকে তেল লঙ্কা দিয়ে মাখা করেছি, আর লাউয়ের ঘন্ট। তো তাড়াতাড়ি করে 4 পদ দিয়ে আজকে রান্না করেছি, 4 পদ দিয়ে গোপীনাথকে ভোগ লাগিয়েছি আজকে। তো আমি রান্নাটা করি, শুধু রান্নাটা করে সব রেডি করে দেই, তারপরে মা ভোগ লাগিয়ে দেয় দুপুরে। তো মা এখন ভোগ লাগিয়ে তারপরে এখন ভোগ বের করবে। তো ভোগ হয়ে গেছে, তো এখন ভোগ আরতি করছে। দুপুরবেলা ভোগ লাগানোর পরে যে আরতি করা হয় তাকে ভোগ আরতি বলে। তো এখন মা আরতি করছে, আরতির পরে তারপরে আমরা প্রসাদ পাবো। তো প্রথমে কীর্তনীয়ারা প্রসাদ পাবে। তো 12টা থেকে 3টে পর্যন্ত যে দলটা কীর্তন করে তারা এখানে প্রসাদ পায়। তো 3 জনের মধ্যে 2 জন পাবে না, 1 জন শুধু প্রসাদ পাবে আজকে, কারণ মানে রাধাকুণ্ডে আরও অন্য অন্য জায়গায় ভান্ডারা থাকে না, তো তারা দুপুরবেলা কীর্তনে আসার আগে তারা প্রসাদ পেয়েই আসে, এই জন্য 2 জন পাবে না। 3 জন কীর্তন করে, তো তাদের মধ্যে 1 জন শুধু প্রসাদ পাবে। তো যাই হোক, এখন ভোগ বের করে আগে যে কীর্তন করছে তাকে প্রসাদ দেওয়া হবে, তারপরে আমরা প্রসাদ পাবো। তো আজকে বাড়িতে একটা অনুষ্ঠান হলে কি হয়, মানে কাজের এত তাড়া থাকে না, মানে একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ, এই জন্য ঠিক মতো না ভিডিও আমি শ্যুট করতে পারি না। তবু অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমাদেরকে একটু করে দেখাতে পারি। তো দেখো, আজকে রান্নাও হয়ে গেছে। তো আমি খুব তাড়াতাড়ি করে আজকে রান্না করেছি, তো তাও অনেকটা লেট হয়ে গেছিলো, 12টা 15 বাজে তখন মা ভোগ লাগিয়েছে। তো যাই হোক, এদিকে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। প্রসাদ পেয়ে একটু মাত্র 5-10 মিনিটের মতো একটু রেস্ট করেছি। তারপরে আবার দেখো, এটা হচ্ছে বিকেল 3টে থেকে মানে 6টা পর্যন্ত এই দলটা কীর্তন করতে চলে এসছে। তো এবার যাই হোক, কীর্তন ওইদিকে কীর্তন হচ্ছে, এদিকে দেখো সবজি আনা হয়ে গেছে। তো বিকেলবেলা আমাদের পাড়ার কাকিমা, জেঠিমা, বৌদি, দিদি সবাই সবজি আমানি করতে আসবে। আর এদিকে শুরু হয়ে গেছে আমাদের মিষ্টি বানানো। তো বাড়িতেই আমার হাজবেন্ড নিজে হাতে ও মিষ্টি বানিয়ে বৈষ্ণব সেবা করবে। তো যাই জন্য এখন ও নিজে মিষ্টি বানাবে জন্য এখন শিরা তৈরি করে নিচ্ছে।
তো এই চাশনিটাকে তৈরি করার জন্য প্রথমে চিনি আর জল মেপে মেপে দিতে হয়। যেরকম 4 কিলো খোয়ার গোলাপজাম তৈরি হবে, তো তার জন্য মেপে মেপে কতটা চিনি দরকার, কতটা জল দিতে হবে। তো চিনি জল দেওয়াটা তোমাদেরকে দেখাইনি, কারণ আমি ওই সময় নিচে ছিলাম আর গোলাপজাম ওপরে তৈরি হচ্ছে। তো দেখো এখানে এখন দুধ দিয়ে দিল, কারণ চিনির মধ্যে এত নোংরা থাকে। তো চিনি আর জলটা যখন মানে ফোটে তখন ওই চিনি আর জলের মধ্যে তখন দুধ ঢেলে দিতে হয়, তাতে ওই চিনির যে নোংরাগুলো সব বেরিয়ে যায়। আর দেখো চিনির মধ্যে এত পরিমাণে নোংরা থাকে, কতটা নোংরা বেরিয়েছে। এই জন্য ডাক্তার সবসময় আমাদের চিনি খেতে না করে। চিনি খেলে সমস্ত রকম অসুখ বিসুখ এসে ধরবে, আর চিনিতে প্রচুর নোংরা থাকে। এই জন্য সবসময় আমাদেরকে ডাক্তার এখানে চিনি খেতে না করে। এই জন্য আমরা কেউই যতটা সম্ভব চিনিটা খাই না, তার বদলে মিষ্টি ইউজ করি, মিষ্টি গুড় এইসব খাই। তবু চিনিটা রাখতে হয়, কোনো সময় দরকার হয়। তো যাই হোক, এদিকে শিরা তৈরি হয়ে গেছে। তো শিরাটাকে চেক করে নিতে হয় কিরকম পরিমাণ শিরা করতে হয়। তো গোলাপজাম তৈরিতে সবসময় আমাদের এখানে এক তার শিরা তৈরি হয়, মানে এক তারও পুরো হয় না ঠিক, কিন্তু এক তারই শিরা চাই। তো এরকম করে শিরা হাতে নিয়ে চেক করে দেখতে হয়। তো এদিকে আমি নিচে গিয়ে আবার কীর্তনিয়াদের চা করে দিয়ে এলাম। ওরা কীর্তন করে, তো ওদের গলা ঠিক করার জন্য আদা দিয়ে চা করে দিতে হয়। তো প্রত্যেকটা কীর্তনিয়াকে আদা দিয়ে চা করে দিতে হয়। তো আমি নিচে গিয়ে ওদের চা করে দিয়ে এলাম। তো এদিকে আবার ওপরে চলে এলাম, এখনও গোলাপজামের ডো তৈরি করবে। তো আমাদের এখানে কিন্তু ছানার গোলাপজাম তৈরি হয় না। ওয়েস্ট বেঙ্গলে কি হয়, আমরা বাংলায় দেখেছি ছানার গোলাপজাম, কিন্তু আমাদের বৃন্দাবনে পুরো ইউপিতে কিন্তু ছানার দিয়ে গোলাপজাম তৈরি হয় না। এখানে আমাদেরকে খোয়া দিয়ে গোলাপজাম তৈরি করতে হয়। আর খোয়া কোন জিনিসটা, যেটা দুধটাকে মেরে 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 যে ঘন শক্ত হয়ে যায়, যখন টাইট হয়ে যায়, তখন সেই খোয়া দিয়ে, এই খোয়া ক্ষীর দিয়ে এই আমাদের এখানে গোলাপজাম তৈরি হয়। ওয়েস্ট বেঙ্গলের মিষ্টির প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা, আমাদের ব্রজধামের মিষ্টি বানানোর প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ আমাদের এখানে গরুর দুধ নেই, এখানে গরুর দুধ খুব ক্রাইসিস, গরুর দুধ নেই বললেই চলে। মানে আছে মিষ্টি বানানোর মতো, এত গরুর দুধ এখানে পাওয়া যাবে না। তো যাই হোক, এখানে আমাদেরকে খোয়া দিয়েই সব মিষ্টি তৈরি করতে হয়। আর ভোষের দুধ মানে মোষের দুধ দিয়ে তৈরি হয়। মোষের দুধ এত মোটা আর প্রচুর ছানা হয়, কিন্তু ছানাটা হার্ড হয়, একটু শক্ত হয়। তো যাই হোক, এখানে 4 কিলো খোয়া নিয়েছে, তার সাথে 1 কিলো পনির। এখানে পনির দিয়ে আর খোয়া মিশিয়ে তারপরে গোলাপজাম তৈরি করতে হয়। তো আমার হাজব্যান্ড কিন্তু আগে এইসব কিচ্ছু কাজ জানতো না, ও কিন্তু সম্পূর্ণ কাজ বৃন্দাবন ধামে এসে শিখেছে। মানে এখানে আমাদের দোকানে কাজ হতো, যখন কারিগররা কাজ করতো, তো কারিগরদের সঙ্গে ও হাত মিলিয়ে কাজ করতো, ওদের দেখে দেখেও অল টোটাল কাজ এখানে শিখেছে এসে। তো এত সুন্দর পরিপাটি করে আমার হাজব্যান্ড কাজ করে না, মানে একটা ব্রজধামের একটা কারিগর আমার হাজব্যান্ডের সাথে কাজে পারবে না। তো এত সুন্দর করে একটা কাজ যে করবে না, টিপটাপ করে, খুব পরিপাটির সাথে ও সেবার কাজ করে। আর এই মিষ্টি বানাবে, দেখবেন আপনারা কত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করবে। তো আর মানে ওর যে হাতের কাজগুলো, যে জিনিসগুলো বানায় না, খেতে এত স্বাদ হয়। যেরকম অধিবাসে যে সিঙ্গারাগুলো বানিয়েছিল, পাড়ার প্রত্যেকটা, আমাদের এই পাল কলোনিতে প্রত্যেকটা মানুষ এত প্রশংসা করেছে সেই সিঙ্গারাগুলো খেয়ে। তো যাই হোক, তো এখানে ডো তৈরি করা হয়ে গেছে। পনির দিয়েছে খোয়া, 4 কিলো পনির, খোয়া, আর ওর সাথে একটু সুজি আর একটু ময়দা মিশিয়ে তারপরে ডোটাকে তৈরি করা হয়। কিন্তু সবকিছু মেপে মেপে করতে হয়, মানে 4 কিলো খোয়ার মধ্যে কতটুকু সুজি যাবে, কতটুকু ময়দা যাবে, সেই হিসেবে করা হয়। আর এদিকে স্টাফিং, গোলাপজামের ভিতরে স্টাফিং দিতে হয়। তো সেটার জন্য কাজু, পেস্তা, একটু পনির আর একটু খোয়াকে মিশিয়ে, আর ওর মধ্যে একটু কেশর দিতে হয়, যাতে কেশর দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে গোলাপজামের। তো সেটা মিশিয়ে এইটাকে একটা স্টাফিং তৈরি করা হয়েছে। তো স্টাফিংটা এই গোলাপজামের ভিতরে মাঝখানে ভরা হয়। এতে গোলাপজাম খেতে খুব সুন্দর হয় আর খুব সুন্দর একটা সেন্ট আসে। তো ওই যখন স্টাফিংটা তৈরি করা হয়, ওর মধ্যে একটু এলাচি পাউডার দিতে হয়, এর ফলে আরও সেন্টটা খুব সুন্দর আসে। তো এদিকে ডো তৈরি হয়ে গেছে।
তো প্রথমে 5টা লুই কেটে প্রথমে স্যাম্পল চেক করতে হয়, মানে 5টা লুই কেটে প্রথমে 5টা গোলাপজাম ছেড়ে দেখতে হয় যে মানে গোলাপজামের যে ডোটা তৈরি করা হয়েছে সেটা পারফেক্ট হয়েছে কিনা। তো অনেক সময় কি হয়, আমাদের এখানে ভীষণ ড্রাই ওয়েদার, তো ড্রাই ওয়েদার আর এত মানে ওয়েদার গরম থাকে না, তখন এটাতে বেকিং পাউডার ইউজ করবে কিনা। আবার যখন ঠান্ডা ওয়েদার আসবে না, তখন এই গোলাপজামগুলো যখন তেলেতে ছাড়া হবে তখন না এই গোলাপজামগুলো ফুলবে না যতক্ষণ না বেকিং পাউডার না দেওয়া হবে। আমাদের ব্রজধামের মিষ্টিতে কিন্তু বেকিং পাউডার ইউজ হয়, তার কারণ আমাদের এখানকার ওয়েদার অনুযায়ী কিন্তু মিষ্টি তৈরি করতে হয়। এখানকার ওয়েদার ভীষণ ড্রাই, তো গরমকালে কোনো রকম বেকিং পাউডারের দরকার পড়ে না। ওটা গোলাপজামটা যখন তেলে ছাড়া হয় আপনা আপনি ফুলে যাবে, যেহেতু খোয়ার গোলাপজাম। আর যখন ঠান্ডা ওয়েদার আসবে, যখন খুব ঠান্ডা পড়বে, তখন কিন্তু এই খোয়া আর পনিরের যে ডোটা গোলাপজামে তৈরি করা হয় ওর মধ্যে কিন্তু সবসময় বেকিং পাউডার ইউজ করতে হয়। যতক্ষণ বেকিং পাউডার গোলাপজাম ইউজ না হবে ততক্ষণ কিন্তু গোলাপজাম ফুলবে না। কারণ আমাদের ব্রজধামের সম্পূর্ণ ওয়েদার আলাদা, ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের ব্রজধামের কিন্তু কোনো মিল নেই। এখানকার ওয়েদার অনুযায়ী এইভাবে গোলাপজাম তৈরি করতে হয়। তো আমার হাজব্যান্ডের সাথে থেকে থেকে আমিও অনেকটা শিখে গেছি, কারণ মিষ্টির দোকানে যখন আমাদের দোকানটা বন্ধ হয়ে যায় তখন আমাদের বাড়িতেই অর্ডার আসতো। তো যখন বাড়িতে অর্ডার আসতো, সব মন্দির আমাদের অর্ডার দিত, তখন আমি আর আমার হাজব্যান্ড মিলেই কিন্তু মিষ্টিগুলো তৈরি করতাম। ও ডোটাকে তৈরি করে দিত, আমি লুই কেটে স্টাফিং ভরে আমি পাকিয়ে রেডি করে দেই ওকে। তো আজকে আমি ভিডিও করছি বলে ওকে আমি একাই দেখাচ্ছি, তারপরে এক ঘান হয়ে গেলে তারপরে আমিও এটা করতে শুরু করব। কারণ দুজন মিলে করলে না এটা তাড়াতাড়ি হয়, না হলে অনেকটা টাইম লেগে যায়। কারণ সব সময় লো ফ্লেমে একদম হালকা আছে গোলাপজামগুলো ফ্রাই করতে হয়, নইলে বেশি হিট দিলে কি হয় গোলাপজামের ভিতরে কাঁচা থেকে যায় আর বাইরেটা লাল হয়ে যায়। এই জন্য সবসময় হালকা আছে একদম লো ফ্লেমে এই গোলাপজামগুলো তৈরি করা হয়। তো দেখো একদম পারফেক্ট 5টা স্যাম্পল প্রথমে ছাড়া হয়েছিল, তো একদম পারফেক্ট তৈরি হয়েছে গোলাপজামগুলো। তো এখন 5টা ডো মানে লুই কেটে ছাড়া হলো, তো দেখা গেল যে মানে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো এখন আর কোনো অসুবিধে নেই, এখন আমরা লুই কেটে এখন আমরা প্রথমে 50টা করে ছাড়বো। তো 200 পিস মিষ্টি তৈরি হবে, তো তার জন্য 50টা করে ছাড়লে ভালো হয়। মানে কড়াইতে অনেকটা জায়গা থাকলে কি হয় গোলাপজামগুলো যখন নাড়া হয় তখন ভেঙে যায় না, তো ভালোভাবে এই জন্য আমরা 50টা করে অল্প অল্প করেই তেলে ছাড়বে। তো যাই হোক, আমরা এখন আমি লুই কেটে দিচ্ছি, ও শুধু ভিতরে স্টাফিং ভরে পাকিয়ে নিচ্ছে। তো দেখো আমাদের পাড়ার বৌদি কাকিমা সবাই চলে এসেছে, এখন সবজি আমানি হবে। তো পূজারি বাবা যে রসাই করবে, যে রান্না করবে, সে বাবাও চলে এসেছে। সে বাবা দেখিয়ে দেবে কি করে সবজি আমানি করতে হবে। তো সবজি আমানিটা যে রান্না করবে তিনিই তো বলে দেবেন কিভাবে সবজিগুলো আমানি করতে হবে, সেই অনুযায়ী তো আমানি করবে যেভাবে রান্না হবে। তো আজকে মেনুতে রান্না হবে, কালকে বৈষ্ণব সেবা, মানে শুক্রবারে বৈষ্ণব সেবা হবে, মানে আজকে বৃহস্পতিবার, কালকে বৈষ্ণব সেবা। তো সেই হিসেবেই রান্না করবেন উনি। তো এই জন্য আগের দিনই উনি বিকেলবেলা চলে এসেছেন, দেখিয়ে দিলেন কিভাবে সবজি আমানি হচ্ছে। তো ওলের রসা হবে। আমাদের এখানে কিন্তু ওল পাওয়া যায় না, এখানে ওল হয় না, এখানকার ব্রজবাসীরা ওল খেতেও জানে না। তো এই ওলগুলো কিন্তু বাইরে থেকে আসে, এগুলো আসে উত্তরাখণ্ড থেকে। উত্তরাখণ্ডে প্রচুর বাঙালি আছেন, তারাই চাষ করেন এগুলো। তো উত্তরাখণ্ড থেকে আমাদের এই বৃন্দাবন ধামে এইসব ওল আনা হয়, কচু আনা হয়। এখানকার ব্রজধামে কিন্তু ওল চাষ হয় না, আমাদের এখানে ব্রজবাসীরা ওল খেতে জানে না। ওলের রসা হবে, চানা পনির হবে, আর আলু করলা ভাজা, ডাল এসব হবে। তো এটা হচ্ছে আমার কাকু আলু ছুলছে। তো এই কাকুই হচ্ছে গৌর কাকু। এই গৌর কাকুর থ্রুতেই কিন্তু আমার হাজব্যান্ডকে আমি পেয়েছি। এই গৌর কাকুর বাড়ি কিন্তু আমার হাজব্যান্ডের বাড়ি যে হুগলিতে সিঙ্গুরে, সেইখানেই কিন্তু বাড়ি এই কাকুর থ্রুতেই কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ডের ফ্যামিলির সাথে পরিচয়। না হলে তো আমার হাজব্যান্ডকে আমি কোনোদিন দেখিও নি, একে চিনতামও না। তো এই কাকুই আমাদেরকে এদের ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। এই কাকুর থ্রুতেই কিন্তু আজকে আমার হাজব্যান্ডকে আমি পেয়েছি। তো দেখো এদিকে আর একটা ঘান পুরো 50টা তৈরি হয়ে গেছে। তো 50টা লুই কেটে ছাড়া হয়ে গেছে। তো এখন গোলাপজামগুলোকে হালকা আঁচে ফ্রাই করা হচ্ছে। তো হালকা আঁচে ফ্রাই করতে যখন একদম লাল হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে দেওয়া হবে।
তো এদিকে গোলাপজাম তৈরি হচ্ছে আর ওদিকে সবজি আমানি হচ্ছে। তো আমাদের পাড়ার কাকিমা, জেঠিমা, দিদি, কাকু সবাই এসছে সবজি আমানি করতে। কারণ অনেকটা সবজি তো একা একা আমরা বাড়ির আমার মা আমি মিলে করতে পারবো না, অসম্ভব। আর আমার ছোট বাচ্চা আছে না, এই ছোট বাচ্চার জন্য আরো কাজ করে এগোনো যায় না। সব সময় আমার বাচ্চার সাথে একজন অবশ্যই থাকতে হয়, কারণ আমার বাচ্চা সবে না ছোট মানে হাঁটা শিখেছে। আর এখনো হাঁটা শিখেছে না, শুধু সারাদিন ও কুটকুট করে হাঁটতেই থাকে। আর হাঁটতে ঠিক মতো এখনো ব্যালেন্স হয়নি, বারবার পড়ে যায়, কোথাও গুঁতো খায়। মানে কি বলবো, সারাদিন ওকে ধরে রাখতে হয়, পিছে 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 থাকতে হয়, কখন কোথায় গিয়ে পড়ে যায়। আর এখন আগে হামাগুড়ি দিত, কোনো ভয় ছিল না। আর এখন একটু একটু হাঁটা শিখেছে, হাঁটতে হাঁটতে কোথাও পড়ে যায়, কোথাও লেগে যায়। এই জন্য না বাচ্চার জন্য আরো কাজ করে এগোনো যায় না। তো এই জন্য আমার যে গৌর কাকু আছে, সে গৌর কাকুর বউ আমার কাকিমা, সেই কাকিমাই আমার বাচ্চাটাকে পুরো দিন রেখেছে, যার ফলে একটু কাজ করে এগোতে পাচ্ছি। নইলেও সব কাজের মধ্যে এসে আগে 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 মানে পণ্ডিতি করবে শুধু। তো ভয় লাগে, এখানে গরম জিনিস তৈরি হচ্ছে, এখানে যদি এসে এরকম করে। তো এই জন্য আমার কাকিমাই ওকে রাখছে সবসময় কোলে কোলে। আবার এত দুষ্টু না, কখনো কোলে থাকতে চায় না, শুধু হাঁটবে। নতুন নতুন হাঁটা শিখেছে না, আর এখন শুধু হাঁটতে চায়। তো যাই হোক, এখানে দেখো গোলাপজাম পুরো মানে ফ্রাই হয়ে গেল। তো যখন গোলাপজামগুলো ফ্রাই করা হয় তখন একটু টিপে টিপে দেখতে হয় যে মানে এগুলো সফট হয়েছে কিনা। তো গোলাপজামগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে, খুব সুন্দর তৈরি হয়েছে। এখন এগুলোকে এবার চাশনিতে দেওয়া হবে। তো এখানকার গোলাপজাম কি হিসেবে করা হয়, যে মোটা একটা চাশনি করা হয় প্রথমে। তো আঙ্গুল দিয়ে দেখতে হয় যে এক তার হয়েছে কিনা। তো এক তারের চাশনি করে তৈরি করা হয়। আর ওখান থেকে কিছু চাশনি নিয়ে আলাদা জায়গায় একটা মানে রাখা হয়, সেখানে একটু জল ঢেলে পাতলা করে নেওয়া হয়। মানে পাতলা চাশনি আলাদা রাখা হয়, আর এক তারের চাশনি যে মোটা চাশনিটা সেটা আলাদা রাখা হয়। তো গোলাপজামগুলো ফ্রাই করে প্রথমে পাতলা চাশনিতে দিতে হয়। তো সেখান থেকে গোলাপজামগুলো যখন রস খেয়ে একটু মানে বড় হবে তখন মোটা চাশনিতে দেওয়া হবে। তো চাশনিগুলো গরম থাকে, তো রস তাড়াতাড়ি খেয়ে নেয়। তো এই গোলাপজামগুলোর প্রসেস জানা চাই। খোয়া যদি ভালো হয় না, তো গোলাপজাম একদম পারফেক্ট তৈরি হবে। আর খোয়া যদি মানে একটু গড়বড় থাকে, এই খোয়া যদি পারফেক্ট না হয়, এই খোয়ার মধ্যে যদি মানে একটু ডিস্টার্ব থাকে, তাহলে গোলাপজামগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হয় না। সেগুলো কোনোটা ফেটে যায়, নরম হয়ে যায়, মানে একদম পুরো জিনিসটাই খারাপ হয়ে যায় যদি খোয়া খারাপ থাকে। আর পনির চাই ফুল ক্রিমওয়ালা দুধের পনির। তো আমাদের এখানে পনির যে বিক্রি হয় না, তো সেই পনির কিন্তু ক্রিম পুরো তুলে নেয়, ক্রিম তুলে সেই দুধের পনির বিক্রি হয়। তো সেই পনির ক্রিম তুলে নেওয়া দুধ দিয়ে কিন্তু গোলাপজাম একদমই ভালো হয় না, একদম নরম হয়ে যায়। এই কারণে সবসময় ফুল ক্রিম দুধ দিয়ে গোলাপজাম তৈরি করতে হয়। আর যে খোয়াটা কিন্তু একদম ফ্রেশ চাই, তবেই এরকম পারফেক্ট গোলাপজাম তৈরি হবে। আর খোয়া যদি একটু ডিস্টার্ব হয় তাহলে গোলাপজাম সব ফেটে যাবে, সব ফেটে নরম হয়ে যাবে। তো দেখো খোয়া একদম পুরো পারফেক্ট ছিল, এর কারণে এত সুন্দর গোলাপজাম তৈরি হয়েছে, একদম পারফেক্ট গোলাপজাম তৈরি হয়েছে। তো আর গোলাপজামগুলো সফটও হয়েছে, মানে বেশি নরমও না আবার বেশি হার্ডও না, বেশি শক্ত হলেও হবে না, বেশি নরম হলেও হবে না, মানে হবে সফট। কিন্তু একটা গোলাপজামও মানে ভেঙে যাবে না, নরম তুলতুলে হবে না। কারণ নরম তুলতুলে গোলাপজাম কিন্তু হাত দিয়ে তুলতেই পুরো ফেটে যাবে যদি খোয়া খারাপ হয়। তো এগুলো হচ্ছে গোলাপজামের প্রসেস। তো এগুলো অনেক দিন, 1 বছর এই গোলাপজাম আমার হাজবেন্ড নিজে হাতে বানানোর পর এসে এইভাবে পারফেক্ট গোলাপজাম বানানো শিখেছে। তো ওর সাথে কাজ করতে করতে আমিও শিখে গেছি, কারণ দোকানে আমরা দুজন স্বামী স্ত্রী মিলেই দোকানদারি করতাম, দোকানে কাজ করতাম। তো আমার হাজবেন্ডের আধা হেল্প আমি করে দিতাম দোকান যখন পুরো রাত্রে বন্ধ হতো, সেই দোকানের বাসন মাজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমার হাজবেন্ডকে আমি হেল্প করে দিয়েছি। তো আমার সবসময় কষ্ট হয়, ও কষ্ট করে কাজ করবে আর আমি বসে বসে খাবো, এটা হতেই পারে না। আমি ওর সাথে হেল্প করলে ওর একটু সুবিধা হবে। এই জন্য ও যখনই গোলাপজামের অর্ডার নেয় আমি ওকে বলি, তোমাকে কোনো কারিগর লোক রাখতে হবে না, আমি তোমার সাথে হেল্প করব। তো আমাদের বাড়িতেই অর্ডার আসে মন্দির থেকে, তো বাড়িতে আমরা দুজন স্বামী স্ত্রী মিলেই গোলাপজাম তৈরি করে অর্ডার সাপ্লাই করি। তো যাই হোক,
এখন বানানো হয়ে গেছে। তো গোলাপজাম বানিয়ে ঢেকে রাখা হয়। ঢেকে রাখলে কি হয়, ওই গরম চাশনিটা গরম থাকে, তো ওই ভাপে গোলাপজামগুলো পুরো রস খেয়ে পুরো ফুলে বড় বড় হবে। তো পুরো রাত এইভাবে গোলাপজামগুলো ঢেকেই রাখতে হবে। তো গোলাপজাম বানানো হয়ে গেছে, ওদিকে সবজি আমানি করে সবাই বাড়ি চলে গেছে। তো এখন রাত্রের মা ভোগ রেডি করছে। তো রাত্রের দল কীর্তন করতে চলে এসেছে। রাত্রের যারা কীর্তন করছে তারা দুজন মাত্র প্রসাদ পাবে রাত্রে, তো তাদের জন্য রুটি করা হয়েছে। আর দুপুরের অন্ন ছিল, সেই অন্নগুলোকে তেল দিয়ে, পনির ছিল সে পনির দিয়ে ফ্রাই করা হয়েছে। আমার হাজব্যান্ডের প্রিয় খাবার এটা। এইভাবে ঝরঝরে একদম অন্নগুলোকে ফেলে না দিয়ে দুপুরে যদি অন্ন আমাদের বাঁচে, তো আমরা অন্নগুলো রাত্রেবেলা কাঁচা লঙ্কা, কালো জিরে, জিরে, পনির দিয়ে, আলু দিয়ে এগুলোকে পুরো ফ্রাই করা হয়। তো একদম ফ্রাইড রাইসের মতো হয় অন্নগুলো, খেতে ভীষণ টেস্টি। তো আমি আবার যখন ফ্রাই করি তখন আমি ফ্রাই করার পরে ঘি দিয়ে দিই। তো আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, ও যখনই অন্ন বেঁচে যায় ওকে এইভাবে রাত্রেবেলা ফ্রাই করে দেই, ও খুবই পছন্দ করে। তো যাই হোক, এখানে কীর্তনীয়রা প্রসাদ পেতে বসবে, তো এখানে প্রসাদ দিব। তো রাত্রে কটা গোলাপজাম ভোগ লাগানো হয়েছিল ঠাকুরকে, কারণ যারা কীর্তন করছে তাদেরকে প্রসাদ দেওয়া হবে। তো এখন কীর্তনীয়রা প্রসাদ পেলে তারপরে আমরা প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে তারপরে আমরা ঘুমাবো। তো ঘুম হয়তো আজকে আর হবে না, কারণ পুরো রাত্রি কীর্তন চলবে। তো আমার ছেলে অলরেডি ঘুমিয়ে গেছে। ও ঘুমানোর পরে এখন আমি ঘুমিয়ে পড়বো। আমার শরীরটা পুরো দিন খাটাখাটনি করেছে, শরীরটা আমার ভালো নেই। তো যাই হোক, ঘুম হবে না যদিও, কারণ এত জোরে কীর্তন হচ্ছে, তো এই এত আওয়াজে আমার ঘুম হয় না। তো পুরো রাত্রি এইভাবে কীর্তন চলবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। রাধে রাধে।